हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आमी संगीता तुम्हारे हिस्ट्री टीचर। आज के आमी तुम्हादेरके क्लास 10 एर चतुर्थ अध्यायेर दुटो इम्पोर्टेंट टपिक सम्पर्के पढ़ाबो, जे दुटी तुम्हादेर 2026 ए माध्यमिक परीक्षार्थीदेर जोन्नो खुबই खुबই इम्पोर्टेंट, जेटा 4 और 8 नम्बरे आसार किन्तु खुबই चान्स रयेछे एबं एगुली पढ़ानोर पाशापाशि एर मध्य थेकेई कोन कोन 1 और 2 नम्बरेर जोन्नो प्रश्न आसते पारे, কিভাবে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে এবং কিভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে পরপর ভাবে, সে সবকিছুই আমি তোমাদেরকে আমার পড়ার মাধ্যমে আজকে বলে দেব। তাহলে চলো, প্রথম যে টপিকটা আজকে আমি চতুর্থ অধ্যায়ে শুরু করব সেটা হলো সভা সমিতির যুগ সম্পর্কে। এই সভা সমিতির যুগ আসলে কি, কেনই বা আমাদের ভারতে এই সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, কি উদ্দেশ্যে এবং এর ফলাফল কি হয়েছিল, সে সবকিছু নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। देखो, मूलत 19 शतकेर माझामाझी समय थेके किन्तु एई सभा समितिर जुगेर सूचना हय आमादेर भारते। एई सभा समितिगुलिर प्रतिष्ठार मूल उद्देश्य छिलो ब्रिटिशदेर अत्याचारेर बिरुद्धे आमादेर भारतीयदेर ऐक्यबद्ध करा। आसले ब्रिटिशरा आमादेर देशे एसे आमादेरकेई शासन करतो, आमादेर सबकिछु भोग करतो एबं तादेर उन्नति घटातो, आर उल्टे आमादेर भारतेर समाज संस्कृति ऐतिह्यके तारा हेय करतो। তাই এর বিরুদ্ধে আমাদের ভারতের তৎকালীন ভারতের সেই সময়কার মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং তারা সমগ্র ভারতবাসীকে এই জাতীয়তাবাদের বিকাশের জাতীয়তাবাদ ঘটানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এর জন্য সেই সময় 19 শতকে প্রথমে বাংলাতে শুরু হয় এবং তারপর ভারতের অন্যান্য অঞ্চলেও এই সভা সমিতিগুলি প্রতিষ্ঠা হয়ে থাকে। এর জন্য ডক্টর অনিল শীল এই 19 শতককে ভারতের সভা সমিতির যুগ বলে উল্লেখিত করেছেন। সেই হিসেবে দেখতে গেলে এই সভা সমিতির যুগগুলি কিন্তু এই ভারতের শহরের উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্যেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সভা সমিতির উপর কিন্তু সেভাবে ওই গ্রামের নিম্নবিত্ত বা দরিদ্র সম্প্রদায়ের প্রভাব খুব একটা পড়েনি। এই শহরের উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্যে পড়েছিল আর এর উদ্দেশ্য ছিল মূলত ভারতীয়দের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা এবং ব্রিটিশদের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা। সেই হিসেবে দেখতে গেলে আমাদের প্রথম সভা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটি রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে তার অনুগামীরা প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয় যদি বলতে যাই তাহলে হলো জমিদার সভা। এই জমিদার সভা কিন্তু মূলত বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছিল এবং এর পাশাপাশি ভারতের তৎকালীন বিচার বিভাগ, শাসন বিভাগ এবং পুলিশ যে ব্যবস্থা ছিল তার সংস্কারের উদ্দেশ্যে এই জমিদার সভা গঠিত হয়েছিল। এই জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন মূলত রাজা রাধাকান্ত দেব ও দ্বারকানাথ। এগুলো আমাদের মনে রাখতে হবে যে কত সালে কোন সভা প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠিত করে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। মোস্ট অফ দ্য টাইম এখানে সালটাই আসে যে কত সালে কে প্রতিষ্ঠা করে। এবার অনেক সময় হয় কি তুমি হয়তো সাল মনে রাখতে পারছো না, তো সেক্ষেত্রে তুমি সালটা বড় কোশ্চেনের ক্ষেত্রে অ্যাভয়েড করবে যদি মনে না পড়ে তো, কিন্তু ভুল সাল কখনোই দেবে না। এর আগেও আমি পড়াতে গিয়ে আমার ভিডিওতে বলেছি যে হয়তো তোমরা ব্রড কোশ্চেন ধরো লিখছো কিন্তু তার মাঝখানে তোমরা ধরো সালটা ভুলে গেছো, কিন্তু সেই সময় যদি মনে হয় যে হয়তো অন্য একটা সাল হতে পারে আমি এটা লিখে দিই, আন্দাজে কখনোই সাল লিখবে না। এখানে যে তোমাদের খাতা দেখবেন যে স্যার বা ম্যাম, তার কিন্তু তোমার লেখার প্রতি অন্য একটা মনোভাব তৈরি হয় যে এরকম ভুল সাল লেখা কখনোই চলে না। তাই সাল না মনে থাকলে সেটা অ্যাভয়েড করবে, তাতে নাম্বারটা তাও পাওয়ার একটু হলেও চান্স থাকে, কিন্তু ভুল সাল দিলে সেখানে নাম্বারটা পাওয়ার অতটা আশা থাকে না। তো যাই হোক, আমরা আমাদের টপিকে আবার ফিরে আসি। এরপর হয় হিন্দু মেলা। এটিও আমাদের একটি সভা সমিতির মধ্যেই পড়ে। তো হিন্দু মেলা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন নবগোপাল। তিনি মূলত চৈত্র মেলা বা হিন্দু মেলার মধ্যে ভারতীয়দের মধ্যে
দেশপ্রেম ছড়াতে চেয়েছিল, অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে চেয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল যে ভারতীয়দের মধ্যে আমাদের যে হিন্দু ধর্ম তার যে গুণগান সেটি তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আর একটা খুব ইম্পর্টেন্ট আমাদের সভা হলো যে ভারত সভা। এই ভারত সভা 1876 সালে গঠিত হয়েছিল। এই ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি এরাও কিন্তু ছিলেন। তবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু ভারত সভার প্রাণপুরুষ হিসেবে বিবেচনা করা হয় এবং তাকেই কিন্তু ভারতের মুকুটহীন সম্রাট বলে অভিহিত করা হয়ে থাকে। এই ভারত সভা প্রথম অধিবেশন বসেছিল কলকাতার অ্যালবার্ট হলে 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই। এটিও 1 ও 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে ভারত সভার প্রথম অধিবেশন কবে ও কোথায় বসেছিল। দেখো, এই ভারত সভার এবার উদ্দেশ্যগুলি কি কি ছিল। এই ভারত সভার প্রথম উদ্দেশ্য ছিল আমাদের ভারতীয়দের স্বার্থ রক্ষা করা এবং ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশের জন্য ঐক্যবদ্ধ করা। এর জন্য ভারত সভা কিন্তু কতকগুলি ওই সূচি গ্রহণ করেন। যেমন ধরো, ভারতীয়দের মধ্যে জনমত গঠন করা, এছাড়া হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি সাধন করা, এছাড়া ভারতের নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা যাতে তারা গণ আন্দোলনে সামিল হতে পারে। এর জন্য কিন্তু ভারত সভা শুধুমাত্র বাংলাতে নাই, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভারত সভা লাহোর, মিরাট, সিন্ধু প্রদেশ প্রভৃতি অঞ্চলেও কিন্তু এর সভা গড়ে ওঠে। এবার আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে পড়াতে চলেছি, যেটা 2026-এ 8 নম্বরের প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা হলো লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে। এই লেখায় ও রেখায় বা আঁকার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল সে সম্পর্কে এই আলোচনা। দেখো, 19 শতকে আমাদের দেশে যখন পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে তখন আমাদের দেশে একদল শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এর আগেও আমি বলেছি। তো তারা তাদের লেখার মাধ্যমে কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার করে সেটাই দেখার বিষয়। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, রমেশচন্দ্র দত্ত, ঈশ্বর কুমার গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহান মানুষেরা। এবং আমাদের এর মধ্যে মূল আলোচনার বিষয় হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটি, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্রটি এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এই ব্যঙ্গচিত্র, আঁকা, লেখা এগুলির মাধ্যমে তারা কিভাবে আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে সেগুলো চলো আলোচনা করা যায়। প্রথমেই হলো আমাদের আলোচনার বিষয় হলো আনন্দমঠ উপন্যাস। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত আনন্দমঠ উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে তিনি কিভাবে আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে দেখো। এই উপন্যাসটি প্রথমে 1770 সালে যখন 76-এর মন্বন্তর ঘটে বাংলায় এবং যখন প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয় তার উপর ভিত্তি করে এই উপন্যাসটি লেখা হয়েছিল। এবং এখানে দেখানো হয় যে সেই দুর্ভিক্ষের সময় কিভাবে একটা ধনী পরিবার পেটের দায়ে নিঃস্ব হয়ে সবকিছু হারিয়ে কিভাবে শহরের পথে পা বাড়ায়। এবং এর মাধ্যমে বঙ্কিমচন্দ্র আমাদের ভারতবাসীদের কিন্তু এটা দেখাতে চেয়েছে যে কিভাবে অত্যাচারী ইংরেজ সরকার আমাদের শোষিত করেছে এবং তাদের বিরুদ্ধেই আমাদেরকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারত মাতার দুর্দশা চিত্র ভারতবাসীর সামনে তুলে ধরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এর জন্যই বঙ্কিমচন্দ্র আমাদেরকে লিখেছেন তার এই উপন্যাসে যে ভারত মাতা হলো আমাদের মা এবং দেশপ্রেম হলো আমাদের ধর্ম এবং দেশ সেবা হলো আমাদের পুজো।
এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে বন্দে ভারত নামেই একটি সঙ্গীত রচনা করেন, যেটা তিনি দেবী দুর্গার বন্দনা গীতি হিসেবে কিন্তু তার উপন্যাসে, এই আনন্দমাঠ উপন্যাসে ব্যবহার করেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আমাদের ভারতের বিপ্লবীরা তার এই বন্দে মাতরম সঙ্গীত থেকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে এবং যদু ভট্ট প্রথম এই গানটিতে সুরারোপ করেন। তারপর থেকে দেখা যায় যে, যেমন ধরো 1905 সালে যখন লর্ড কার্জন আমাদের বঙ্গভঙ্গ ঘোষণা করেন, তখন তার বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে দেখা যায় যে আমাদের স্বদেশের যে বিপ্লবীরা তারা এই বন্দে মাতরম গান গেয়ে আন্দোলন করতে পথে নেমেছেন। এরপর দেখা যায় যে যেসব বিপ্লবীদের ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে, তারা ফাঁসির দাঁড়গড়ায় গিয়ে এই বন্দে মাতরম গান গেয়ে তারা স্বইচ্ছায় তারা ফাঁসি গ্রহণ করছে। এবং এরপর যখন আমাদের প্রথম যে ভারতের যে পতাকাটার চিত্র অঙ্কন করা হয় 1907 সালে, সেখানেও কিন্তু দেবনাগরী হরপে এই বন্দে মাতরম এই শব্দটি লেখা ছিল। এর জন্য তখন কিন্তু ব্রিটিশ সরকার এটিকে, এই আনন্দমাঠ উপন্যাসটিকে বন্ধ করে দেয়, কারণ এটি তাদের বিরুদ্ধে কথা বলছিল। এবং কিন্তু পরবর্তীকালে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, তখন ভারত সরকার ব্রিটিশ সরকারের এই দাবিটি উন্মোচন করে দেয় এবং আমাদের এই বন্দে মাতরম সঙ্গীতটি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। এরপর আমাদের আলোচনার বিষয় হলো স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত সম্পর্কে। এই বর্তমান ভারতও কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান ভারত মূলত 1899 খ্রিস্টাব্দে প্রথম রচনা করা শুরু হয় এবং এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ কিন্তু আমাদের সেই প্রাচীন ভারত থেকে ইংরেজ শাসনকালের পর্যন্ত ভারতের যত ইতিহাস, সেই সব কিছু নিয়েই কিন্তু তিনি তার এখানে বর্তমান ভারতে লিখেছেন। এই বর্তমান ভারতে তিনি দেখিয়েছেন যে সেই সুপ্রাচীন কাল থেকে ইংরেজদের শাসন পর্যন্ত কিভাবে বর্ণ বৈষম্য এই সমস্ত কিছু মেনে নিয়ে আমাদের ভারতের যারা নিচু জাতি ছিল তাদের কিভাবে হেয় করা হয়েছে। তাই স্বামী বিবেকানন্দের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই বর্তমান ভারতের মধ্যে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে মেলবন্ধন ঘটানো এবং সকল মানুষের মধ্যে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষের মধ্যেই জাতীয়তাবাদের বিকাশ ঘটানো। এবং এটা যদি সম্ভব হয় তবেই আমাদের অত্যাচারিত ভারত মাতা মুক্তি পাবে ইংরেজদের শাসন ও অত্যাচার থেকে। এই জন্য সিডনি কমিশনের রিপোর্টে বলা হয় যে স্বামী বিবেকানন্দের রচনা বিপ্লবীরা পাঠের মতো করে নাকি মুখস্থ করতেন। আর এর জন্যই অরবিন্দ ঘোষ কিন্তু স্বামী বিবেকানন্দকে বলেছেন, তিনি হলেন কিন্তু আমাদের জাতীয় জীবনের প্রথম গঠনকর্তা এবং আর জি প্রধান, তিনি প্রথম ভারতের জাতীয়তাবাদের জনক হিসেবে স্বামী বিবেকানন্দকে উল্লেখিত করেছেন। স্বামী বিবেকানন্দ কিন্তু আমাদের ইংরেজদের পাশ্চাত্যের অনুকরণ বাদ দিয়ে সকল ভারতবাসীকে দেশপ্রেমের মুক্তির জন্য এবং দেশ সেবার জন্য আমাদেরকে ডাক দিয়েছিলেন। আর এর জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ শুধুমাত্র তৎকালীন সময়েই নয়, এমনকি এখনো আমাদের কাছে একজন অনেক সম্মানীয় একজন ব্যক্তি। এবার 19 শতকে আমাদের বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের বিকাশে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি তার যে উপন্যাসগুলি লিখেছেন তার মধ্যে আমার মতে সবথেকে শ্রেষ্ঠ উপন্যাস হলো গোরা উপন্যাসটি। এই গোরা উপন্যাসটি 1905 থেকে 7 খ্রিস্টাব্দের দিকে প্রকাশিত হয়ে থাকে। এই গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ একটি চরিত্রের মাধ্যমে, অর্থাৎ গোরা চরিত্রের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে চেয়েছেন। এই গোরা উপন্যাসটি বুঝতে কিন্তু অনেকের অসুবিধা হয় যে রবীন্দ্রনাথ এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। দেখো, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ মূলত এটা দেখাতে চেয়েছেন যে আমাদের তৎকালীন ভারতে ওই শহরের শিক্ষিত সম্প্রদায়ের
রূপ ছিল কিন্তু একটু অন্যরকম। কিন্তু আমরা যদি দেখি গ্রামগুলোর দিকে, তৎকালীন গ্রামগুলোর দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে সেখানকার সমাজ ব্যবস্থা কিন্তু শহরের সমাজ ব্যবস্থা থেকে অনেকটাই অন্যরকম। সেখানকার মানুষেরা কিন্তু জাতপাত, ধর্ম এইসবের নিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এবং এরা কিন্তু প্রয়োজনে কেউ কারো সাহায্য করে না, যে সে ও অন্য জাতের, ও অন্য বর্ণের, এইসব করে তাদের মধ্যে কেমন একটা আলাদা ধরনের একটা বিচ্ছিন্নতা বাড়ে। কিন্তু এইগুলো যদি মানুষের মধ্যে থেকে থাকে তাহলে কখনোই কিন্তু মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটানো সম্ভব নয়। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কার কি বর্ণ আলাদা, এইসব বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদেরকে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে সাহায্য করেছেন। আর এটা যদি করা হয় তবেই কিন্তু আমাদের দেশ স্বাধীনতা পাবে। শুধুমাত্র ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেলেই আমরা স্বাধীন হব না। আমাদের মধ্যে যখন ঐক্যবোধ গড়ে উঠবে, শিক্ষা, সংস্কৃতি এইগুলো ছড়িয়ে পড়বে, তখনই আমরা কিন্তু স্বাধীন হব। এর জন্যই রবীন্দ্রনাথ কিন্তু এই সমাজের তীব্র বিরোধিতা করেছেন এবং রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে তার এই উপন্যাসে গোরা চিত্রের মাধ্যমে বা অন্য চরিত্রের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর চেষ্টা করেছে। এবার আমরা আলোচনা করব অবনীন্দ্রনাথ ঠাকুরের অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ বিকাশের জন্য কি করেছেন। দেখো, রবীন্দ্রনাথের মতোই অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার আঁকার মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে সাহায্য করেছেন। 1905 সালে যখন আমাদের বঙ্গভঙ্গ ঘোষিত হয়, সেই সময় তখন স্বদেশী আন্দোলন যখন শুরু হয়, এরপর থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তখন অবনীন্দ্রনাথ ঠাকুর একটি চিত্র অঙ্কন করেন। সেই চিত্রে আমরা দেখতে পাই যে তিনি আমাদের হিন্দু ধর্মের যে দেবী রয়েছে লক্ষ্মী দেবী, তারই অনুকরণে একটি ছবি অঙ্কন করেন এবং তার পরনে ওই বৈষ্ণবীদের মতো একটি গেরুয়া রঙের বসন তিনি পরান এবং তার চারটি হাতের মধ্যে একটি হাতে রয়েছে বেদ, একটি হাতে রয়েছে শীষ, আর অপর দুটি হাতে রয়েছে জপের মালা এবং শ্বেত বস্ত্র। এগুলি মূলত আমাদের ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এগুলোকে চিহ্নিত করে এবং এই চিত্রটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা ভারত মাতা নামে। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ভারত মাতার হাতে কিন্তু কোনো প্রকার কোনো অস্ত্র নেই। এর মাধ্যমে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত আমাদের স্বদেশের স্বাধীনতার জন্য, তবে কিন্তু সেটা নিরস্ত্রহীন ভাবে। এর কারণ তাই তিনি বিপ্লবীদের আমাদের ওই সন্ত্রাসবাদ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। এরপর আমরা আলোচনা করব গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুরের এই ব্যঙ্গচিত্রও কিন্তু আমাদের ভারতের জাতীয়তাবাদের বিকাশে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। যেমন অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র, নয়া হুল্লোড়, এই সমস্ত চিত্রগুলির মাধ্যমে কিভাবে আমাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটায় সেটাই আমাদের দেখো, তখন তৎকালীন সমাজে কিন্তু আমাদের দেশে যখন পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে, তখন যেমন একদল শিক্ষিত সমাজ ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর চেষ্টা করে, আর একদিকে আর একটা শ্রেণী ছিল, মধ্যবিত্ত শ্রেণী ছিল, তারা কি করে, তারা এই ইংরেজদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইংরেজদেরই অনুকরণ করার চেষ্টা করেন। তারা ইংরেজদের মতো পোশাক আশাক, ইংরেজদের মতো কথাবার্তা, ব্যবহার, চাল চলন অনেকটাই ইংরেজদের অনুসরণ করার চেষ্টা করেন। এর ফলে আধা ভারতীয় আধা ইংরেজ, এর ফলে একটা মিক্সড কালচারের তৈরি হয়, যেটা আমাদের শহরেই তৈরি হয়েছিল, কলকাতা শহরে। সেটাকে বাবু কালচার বলা চলে। তো এই বাবু কালচারের বিরুদ্ধেই কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুর তীব্র নিন্দা বা ব্যঙ্গ করেছেন তার চিত্রগুলির মাধ্যমে, এবং এর পাশাপাশি তিনি আমাদের ভারতের স্বদেশ প্রেমের জন্য আহ্বান করেছেন। তো এটি ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এর মধ্যে থেকে তোমরা 1, 2, 4, 8 এগুলো কভার করতে পারবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।